কুমারের বিরাট প্লেমাউথ গাড়িতেই ফিরছিল ওরা দুজনে স্টুডিও থেকে। পেছনের সিটে পাশাপাশি দুজনে বসে, কারো মুখেই কোনো কথা নেই। অনেকক্ষণ পরে সুকোমল চৌধুরী মৃদু কণ্ঠে বললে, কেমন লাগলো নিজের ছবি তোমার? আপনার কেমন লাগলো? তোমার ভেতর অভিনয়ের স্পার্ক আছে মিতা। নিষ্ঠা রাখতে পারো যদি, আমার মনে হয় একদিন স্বীকৃতি পাবে তুমি। সবই আপনার কৃতিত্ব। সব নয়, কিছুটা তোমারও আছে। আর কোনো কথা হয়নি সে রাত্রে ফিরতি পথে গাড়িতে। সামান্য কিছু প্যাচ ওয়ার্ক বাকি ছিল, সে কাজ যেদিন শেষ হলো সেদিন ফ্লোরে সুকোমল চৌধুরী উপস্থিত ছিল না। তার অ্যাসিস্ট্যান্ট অবনী মজুমদারই ডাইরেকশন দিচ্ছিল। কাজ শেষ হওয়ার পর বিদায়ের পূর্ব মুহূর্তে মিতাই অবনীকে জিজ্ঞাসা করল, মিস্টার চৌধুরীকে আজ ফ্লোরে দেখলাম না? না, তিনি আসেননি। কুমার সাহেব কয়দিন থেকে অসুস্থ। অসুস্থ? কি হয়েছে? তা জানি না, তবে শুনেছি 7-8 দিন বাড়ি থেকে বের হন না। ফিরতি পথে ট্যাক্সিতে বসে হঠাৎ মিতার মনে হয় সুকোমল চৌধুরীর একটা খোঁজ নিয়ে যাওয়া তার উচিত। তারই দয়ে তার চাকরি। তার অসুস্থতার সংবাদ পেয়েও সে কোনো খোঁজ খবর নেয়নি শুনলে হয়তো তিনি কিছু ভাবতে পারেন। সঙ্গে সঙ্গে মিতা ড্রাইভারকে নির্দিষ্ট ঠিকানায় যাবার জন্য নির্দেশ দিল। কিন্তু নির্দিষ্ট বাড়ির গেট দিয়ে ট্যাক্সি প্রবেশ করে পোর্টিকোর নিচে এসে দাঁড়াতেই মিতার ক্ষণ পূর্বের সমস্ত উৎসাহ যেন দপ করে সহসা নিভে যায়। গাড়ি থেকে নেমে ট্যাক্সি ড্রাইভারকে অপেক্ষা করতে বলে 2 পা এগিয়ে গিয়েও পোর্টিকোর নিচে সে দাঁড়িয়ে যায়। না ভেবে চিনতে ঝোঁকের মাথায় হঠাৎ এখানে তার চলে আসাটা ভালো হলো কিনা কে জানে। মনে হয় ফিরেই সে যায়। এগুতেও পারে না, কিছুতেও পারে না, সে এক বিশ্রী অবস্থা। সহসা ওই সময় ড্রয়িং রুম থেকে একটি বৃদ্ধ পোর্টিকো এসে অন্ধকারে মিতাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে, কে কে ওখানে? আমি। খুট করে সুইচ টেপার শব্দ হয়। পোর্টিকোর আলোটা জ্বলে উঠল। কে আপনি? কাকে চান? কুমার সাহেব আছেন? আছেন, কিন্তু তাকে একটু খবর দিতে পারো, স্টুডিও থেকে মিতা রায় এসেছে। আপনি ভেতরে গিয়ে বসুন, খবর দিচ্ছি। মিতাকে ড্রয়িং রুমে বসিয়ে ভৃত্য ভিতরে চলে গেল। আবার মনে হয় মিতার চলে গেলেই বোধহয় ভালো হতো, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হয় এত দূর এসে খবর দেবার পর চলে গেলে ব্যাপারটা বিশ্রী হবে। একটু পরেই ভৃত্য এসে আহ্বান জানালো, আসুন। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় একটা আলোকিত পর্দা ফেলা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ইঙ্গিত করে ভৃত্য বলে, যান ভেতরে। বারেকের জন্য বুঝি মিতা ইতস্তত করে। তারপরেই কম্পিত পদে পর্দা তুলে ঘরে প্রবেশ করেই থমকে দাঁড়িয়ে যায় মিতা। দামি আসবাবপত্রে সুসজ্জিত একটি কক্ষ, মেঝেতে দামি কার্পেট বেছানো। একটা সোফার উপর বসে সুকোমল চৌধুরী। সামনে একটা গোল টেবিলের উপর ড্রিঙ্কের সব সাজ সরঞ্জাম। গায়ে কিমোনো, সোফার উপর বসে সুকোমল চৌধুরী। মাথার চুল রুক্ষ। কি খবর মিতা? এসো। মিতা ঘরের মধ্যে এগিয়ে গেল। পাশেই একটা শূন্য সোফা দেখিয়ে সুকোমল চৌধুরী পুনরায় সাদর আহ্বান জানালো, এসো বসো। ভীরু হরিণীর দৃষ্টি যেন ফুটে ওঠে মিতার দু চোখের তারায়। অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেয় মিতা। এগিয়ে যাবে কি যাবে না ভাবতে ভাবতেই আবার তাকায় সুকোমল চৌধুরীর দিকে। এসো মিতা। নরম কার্পেটের ওপর পা ফেলে ফেলে সত্যি সত্যি এবারে মিতা গিয়ে নির্দিষ্ট সোফার উপরে বসল। ঘামে তখন তার সর্বাঙ্গ ভেজা। এসে কি করলো? এখানে সে মরতে এলো কেন? আমাদের এই বইটা সামনের মাসেই রিলিজ হচ্ছে, শুনেছ বোধহয়, কুমার বলে। না তো। হ্যাঁ,
আমাদের নেক্সট প্রোডাকশন সামনের মাসের গোড়াতেই শুরু হবে। অবনীকে আমি বলে দিয়েছি স্ক্রিপ্টটা তোমাকে একবার এর মধ্যে শুনিয়ে দিতে। এবারেও বুঝি গল্প আপনারই লেখা? না, একজন অনামা নতুন লেখকের লেখা গল্প। 2-4টে গল্প মাত্র বের হয়েছে এদিক ওদিক মাসিক ও সাপ্তাহিকে, তারই একটা গল্প আমি কিনেছি। আমি তাহলে এবার উঠি? উঠবে? কিন্তু কেন এসেছিলে তা তো বললে না। না, সে তেমন কিছু নয়। অবনী বাবুর মুখে শুনলাম আপনি অসুস্থ, তাই খোঁজ নিতে এসেছিলাম। বলতে বলতে মিতা ততক্ষণে যাবার জন্য প্রস্তুত হয়ে উঠে দাঁড়িয়েছে। চপ্পলটা পায়ে গলাতে গলাতে সুকোমল চৌধুরীও উঠে দাঁড়ায়, বলে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, তার কোনো প্রয়োজন হবে না, নিচে ট্যাক্সি আমি দাঁড় করিয়েই রেখেছি, চলে যেতে পারবো। তা হোক, ট্যাক্সি ছেড়ে দেবে, চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। মিতাকে কোনরূপ প্রত্যুত্তরের অবকাশ মাত্র না দিয়ে বের হয়ে গেল ঘর থেকে সুকোমল চৌধুরী। মিতা আবার সোফার উপর বসে পড়ে। কেন তুমি এসেছো এখানে? সহসা ঠিক পেছনেই ক্ষণ মুহূর্তে শ্রুত নারী কণ্ঠ শুনে যেন ভূত দেখার মতোই চমকে ফিরে তাকায় মিতা। কখন যেন সুকোমল চৌধুরীর স্ত্রী রমলা ঠিক তার সোফার পোস্টাতে এসে দাঁড়িয়েছে, টেরও পায়নি সে। চোখ তো নয়, দুখণ্ড অঙ্গারের মতোই জ্বলছে রমলার চোখের মণি দুটো। ভেবেছ ও তোমাকে মাথায় করে নাচবে, তাই না? ভুল ভুল করেছ। তাহলে শখ মিটে গেলেই তোমাকে ও ঠেলে সরিয়ে দেবে, চিনতেও তখন পারবে না। কথাগুলো বলেই আর দাঁড়ালো না রমলা, ঘর থেকে বের হয়ে গেল অন্য দ্বার পথে। স্তম্ভিত মিতা পাথরের মতোই যেন জমাট বেঁধে সোফার উপর বসে থাকে। তারও মিনিট 2 বাদে ঘরে এসে ঢুকলো সুকোমল চৌধুরী। পায়জামার ওপরে একটা পাঞ্জাবি চাপিয়ে এসেছে মাত্র। চলো মিতা, কুমার আহ্বান জানায়। যান্ত্রিক পুতুলের মতোই উঠে দাঁড়ালো মিতা। বাড়িতে ফিরতে সেদিন একটু রাতই হয়ে গিয়েছিল মিতার, এবং মিতাকে দরজার গোড়াতে নামিয়ে দিয়েই চলে গিয়েছিল সুকোমল চৌধুরী। তারপর মাস খানেক আর দেখা হয়নি মিতার সঙ্গে সুকোমল চৌধুরীর। সংবাদপত্র মারফতই মিতা জেনেছিল সুকোমল চৌধুরী তার পরবর্তী বইয়ের লোকেশনের জন্য মণিপুর অঞ্চলে গিয়েছে। ওদিকে যথাসময়ে মিতার প্রথম বই হাউসে রিলিজ হলো, এবং বই রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই মিতা যেন বেশ কিছুটা জনগণের চিত্ত জয় করে নিল। চারিদিকে কাগজে মিতাকে নিয়ে প্রচুর সমালোচনা হলো। চিত্র জগতে নবোদিত তারকা মিতা রায়, তার মধ্যে আছে নাকি প্রচুর সম্ভাবনার ইঙ্গিত। হাউসে বই রিলিজ হবার সপ্তাহ 2 পরে একদিন দ্বীপ্রহরে স্টুডিওর গাড়ি এলো মিতাকে নিতে। মল্লিকার পাশে শুয়ে মিতা মল্লিকার সঙ্গে গল্প করছিল। এমন সময় ভৃত্য এসে জানালো স্টুডিও থেকে গাড়ি এসেছে মিতাকে নিয়ে যেতে। একটু যেন বিস্মিত হয়েই মিতা ড্রাইভারকে প্রশ্ন করে জানতে পারল ডিরেক্টর সাহেব নিজে তার গাড়ি পাঠিয়েছেন। হয়তো নতুন বই সংক্রান্ত কোনো ব্যাপারেই সুকোমল চৌধুরী ডেকে পাঠিয়েছে। তাড়াতাড়ি সাজগোজ করে মিতা প্রস্তুত হয়ে এসে গাড়িতে উঠে বসল। সুকোমল চৌধুরী বলেছিল বটে তার অ্যাসিস্ট্যান্ট ইতোমধ্যে একদিন এসে নতুন বইয়ের স্ক্রিপ্টটা শুনিয়ে যাবে, কিন্তু অবনী আসেনি। মিতা এখনো জানে না পরবর্তী বইয়ে তার কি ধরনের রোল। কাগজে অবশ্যই বিজ্ঞাপন দেখেছিল সুকোমল চৌধুরী শীঘ্রই তার নতুন বই শুরু করবে, কিন্তু মিতা একটু আশ্চর্যই হয় যখন পরিচিত স্টুডিওর বদলে অন্য স্টুডিওতে গিয়ে গাড়ি প্রবেশ করে। সে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, এ কোন স্টুডিওতে এলে ড্রাইভার? ড্রাইভার জবাব দেয়, সাহেব এখানেই আছেন, নতুন স্টুডিও। গাড়ি থেকে নামতেই সুকোমল চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট অবনী এগিয়ে এলো। আসুন মিস রায়, মিস্টার চৌধুরী ডাইরেক্টরস রুমেই আছেন।
লম্বা ব্যারাকের মতো রাস্তার ডান দিকে পরপর সব ছোট ছোট ঘর। স্টুডিওতে বর্তমান যে যে ডাইরেক্টর কাজ করছেন তাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদা ঘর। ঘরের দরজায় নেম প্লেটে ডাইরেক্টরের নাম ও বইয়ের নাম লেখা। অবনীর সঙ্গে একেবারে শেষ প্রান্তের ঘরটিতে গিয়ে প্রবেশ করল মিতা পর্দা তুলে। ঘরের মধ্যস্থলে একটি টেবিল। ঘরের দরজার মুখোমুখি বসেছিল সুকুমল চৌধুরী একটা চেয়ারে। তার পাশে দুটো চেয়ারে দুজন মধ্যবয়সী অজানা ভদ্রলোক বসে। একজনের বেশভূষা দেখলেই বোঝা যায় তিনি মারোয়ারি, অন্যজনের পরিধানেও দামি স্যুট। মিতা ঘরে প্রবেশ করতেই একটি খালি চেয়ার নির্দেশ করে কুমার সাহেব তার স্বভাবসিদ্ধ গম্ভীর গলায় বলে, বসো মিতা। নমস্তে মিতা দেবী। মারোয়ারি ভদ্রলোক নমস্কার জানালো। নমস্কার, মৃদু কণ্ঠে মিতা জবাব দেয় চেয়ারে বসতে বসতে। দ্বিতীয় ভদ্রলোকটিও নমস্কার জানালো। এবার সুকুমল চৌধুরী কথা বলে, মিতা, ইনি হচ্ছেন রামদাস চামেরিয়া। এর সঙ্গেই আমি আমার পরবর্তী বইয়ের কন্ট্রাক্ট সই করেছি। এদের ইচ্ছা তুমি এদের বইতে হিরোইন থাকো। আমার বইতে যে রেমিনারেশন পেয়েছ এরা তাই দেবেন। মিস্টার চামেরিয়া তাড়াতাড়ি সাই দিয়ে ওঠেন, চৌধুরী সাবকে দিয়ে আমরা আরো দুটো বই করব। সব বইতে আপনি থাকবেন। 3টি বইয়ের জন্য আপনার সঙ্গে আজ আমরা কন্ট্রাক্ট সই করিয়ে নিতে চাই। 3টে বইয়ের একসঙ্গে কন্ট্রাক্ট? বিহবল কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায় মিতা সুকুমল চৌধুরীর দিকে। কি জবাব দেবে সে ভেবে পায় না। সহসা সুকুমল চৌধুরী কথা বলে ওঠে, না মিস্টার চামেরিয়া, 3টি বইয়ের একত্রে কন্ট্রাক্ট হবে না। মাত্র একটি বইয়ের জন্যই আপাতত উনি কন্ট্রাক্ট করবেন। সেই মতোই কন্ট্রাক্ট সই করিয়ে নিন। দ্বিতীয় ভদ্রলোকটি এবার কথা বললেন, আমরা মিতা দেবীকে এক্সক্লুসিভ আর্টিস্ট করে নিতে চাই 3 বছরের জন্য। সেজন্য উনি কি মাইনে মাস মাস এক্সপেক্ট করেন তাই না হয় বলুন না। বেশ তো, উনি যদি তাতে রাজি থাকেন তো সই করুন, কুমার সাহেব এবার বলে। মিতা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায়, না, কুমার সাহেব যা বলেছেন তাই হবে। আমি একটা বইয়ের জন্যই সই করব। অতঃপর মারোয়ারি ভদ্রলোক ও তার বন্ধু পরস্পরের সঙ্গে চোখ চাওয়াচাই করে বললেন, বেশ, তবে তাই হোক। 1001 টাকা নগদ দিয়ে মাস মাস 500 টাকা মাইনা হিসাবে তখনই কন্ট্রাক্ট সই হয়ে গেল। কন্ট্রাক্ট সই হতে হতে ওদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সুকুমল চৌধুরী মিতাকে সঙ্গে নিয়ে এসে তার গাড়িতে উঠল। পাশাপাশি দুজনে বসে, চলো আমার বাড়ি থেকে চা খেয়ে যাবে, কুমার বলে মিতাকে। কুমার সাহেবের বাড়িতে যাবার কথায় মিতার সঙ্গে সঙ্গে মনে পড়ে ওর স্ত্রী রমলা দেবীর কথা এবং মনটা সংকুচিত হয়ে পড়ে। কিন্তু তবু কেন যেন কোনো প্রতিবাদ জানাতে পারে না কুমারের প্রস্তাবে। প্রকৃতপক্ষে বলতে গেলে কুমার সাহেবেরই সহায়তায় চিত্রজগতে তার পরিচিতির এই শুভক্ষণে মনে মনে যেন তার কুমার সাহেবকে না বলতে সংকোচ হয়। দোতলায় কুমার সাহেবের সেই পরিচিত ঘর। শুধু তফাতের মধ্যে আজ কুমারের সামনে মদের বোতল বা গ্লাস ছিল না। ট্রের পরে সাজানো ছিল চায়ের সাজ সরঞ্জাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে সুকুমল চৌধুরী বলছিল, একটা কথা তোমাকে আজ বলছি মিতা, ভাগ্য সুপ্রসন্ন হলে এ লাইনে স্বীকৃতি পেতে দেরি হয় না। এছাড়া তোমার মধ্যে অভিনয়ের যে স্পার্ক আছে তাতে করে সে স্বীকৃতি পেতে তোমার হয়তো খুব কষ্ট হবে না। কিন্তু মনে রেখো, সে স্বীকৃতি নষ্ট হতেও বেশি দেরি হয় না। মিতা কোনো জবাব দেয় না, চুপ করেই থাকে। তাই বলছিলাম, কুমার বলতে থাকে, সেই স্বীকৃতি আসবার মূলে কখনো বেসামাল হইও না। এছাড়া আরও একটা কথা মনে রেখো, পর্দায় বলো মঞ্চে বলো অভিনেতা অভিনেত্রীদের স্বীকৃতিটা জনগণের কাছ থেকে যেমন আচমকা উচ্ছ্বসিত হয়ে ওঠে, তেমনি আচমকায় আবার একদিন তারা মুখ ফিরিয়েও নিতে পারে। আরও এই সঙ্গে একটা কথা মনে রেখো মিতা, এই লাইনে সত্যিকারের বন্ধু কেউ নেই।
কথায় কথায় সেদিন রাত 10টা হয়ে গিয়েছিল। মিতার খেয়ালই ছিল না। আচমকা হাতঘড়ির দিকে নজর পড়ায় মিতা চমকে ওঠে। রাত 10টা? এবার আমি বাড়ি যাব মিস্টার চৌধুরী। হ্যাঁ চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। কুমার সাহেব উঠে দাঁড়ালেন এবং ভৃত্যকে ডেকে আদেশ দিলেন ড্রাইভারকে গাড়ি বের করবার জন্য। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। পেছনের সিটে পাশাপাশি বসেছিল মিতা আর কুমার সাহেব। নিঃশব্দে একসময় অন্ধকারেই কুমার সাহেব মিতার হাতটা স্পর্শ করল। প্রথমটা মিতা ঠিক বুঝতে পারেনি ব্যাপারটা। ভেবেছিল হয়তো পার্শ্বে উপবিষ্ট কুমারের হাতটা এমনিই তাকে স্পর্শ করেছে। কিন্তু পর মুহূর্তেই তার সে ভুল ভেঙে গেল যখন কুমার তার হাতটা ধরে নিজের কোলের উপর তুলে নিল। সঙ্গে সঙ্গে মিতা হাতটা টেনে নেয়, কারণ পরপুরুষের স্পর্শের মধ্যে কোথায় আছে শঙ্কা নারী হয়ে সেই মুহূর্তে মিতার বুঝতে দেরি হয়নি। এবং অজানিত একটা ভয়ে ওই মুহূর্তে বুকের ভেতরটাও যে দূর দূর করে কেঁপে ওঠেনি তাও নয়। তবু আশ্চর্য, মিতা এতটুকু শব্দ করেনি। গাড়ির জানালা পথে প্রচুর হাওয়া আসলেও ঘামছিল মিতা। কুমার এবার অসংকোচেই মিতার টেনে নেওয়া হাতটা চেপে ধরল। মিতা, বলুন। আমি এবারে তোমার সঙ্গে 4 বছরের একটা লং কন্ট্রাক্ট করব ভাবছি। হাতটা ছাড়ুন কুমার সাহেব। কেন, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস যদি আপনি রাখতে পারেন তো কেন করব না আপনাকে বিশ্বাস? গাড়িটা ওই সময় ধীরে ধীরে থেমে গেল। মিতা বাড়ি পৌঁছে গিয়েছে। হাতটা ছেড়ে দিল কুমার। মৃদু কণ্ঠে নমস্কার জানিয়ে গাড়ি থেকে নেমে গেল মিতা। কুমার সাহেবের দ্বিতীয় চিত্রের শুটিং যথাসময়ে শুরু হলো এবং যত শুটিং এগিয়ে যেতে লাগলো মিতা লক্ষ্য করল আসলে সে বইয়ের নায়িকা থাকলেও স্ক্রিপ্টে গল্পের গতি কুমার সাহেব এমনই অদল বদল করে দিয়েছেন যে নায়িকার ভূমিকা থেকে সমস্ত সহানুভূতি গিয়ে পড়ে উপনায়িকার উপরেই। এবং মিতা বুঝতে পারে ইচ্ছা করেই কুমার সাহেব ছবির নায়িকাকে কোণঠাসা করে উপনায়িকাকেই প্রাধান্য দিয়েছেন গল্পে। ক্রুদ্ধ আক্রোশে ভেতরে ভেতরে মিতা ফুলতে থাকে, কিন্তু উপায় নেই। সামান্য দিনেই সে বুঝতে পেরেছে ছবির ডাইরেক্টরই সর্বেসর্বা। এক্ষেত্রে কিছু বলতে যাওয়া মানেই অপমানিত হওয়া। এ যে তার সেদিনকার গাড়ির মধ্যে কুমারের প্রতি ব্যবহারেরই প্রতিক্রিয়া, সেটুকু বুঝতে মিতার মতো বুদ্ধিমতী মেয়ের দেরি হয় না। উপায় নেই, কন্ট্রাক্ট যখন সে সই করেছে ছবি তাকে শেষ করতেই হবে। ছবিতে সে স্বীকৃতি পাক বা না পাক। তাছাড়া এ লাইনেও সে নবাগতা। এই তার দ্বিতীয় ছবি। সেক্ষেত্রে কুমার সাহেবের মতো একজন স্বনামধন্য ডাইরেক্টরের বিরুদ্ধে যাবার কথা কল্পনাতেও ভাবতে পারে না। ভাগ্যের উপর নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে মিতা চুপ করেই থাকে এবং যথাসাধ্য সে নিজের বুদ্ধি বিবেচনা মতো অভিনয় করবার চেষ্টা করে যায়। প্রথম ছবিতে কুমার সাহেব তাকে পাখি পড়ার মতো করে বুঝিয়ে বুঝিয়ে অভিনয় করিয়েছিলেন, আর এবারে মিতা সম্পর্কে তিনি সম্পূর্ণ নিস্পৃহ, উদাসীন যেন। মিতার প্রতি কুমার সাহেবের এহেন আচরণ কুমারের সহকারী অন্যান্য কর্মীদের কারোরই দৃষ্টি এড়ায় না। তারাও কম বিস্মিত হয় না। এমনকি কুমার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অবনী একদিন শুটিংয়ের অবসরে কথাটা কুমার সাহেবকে বলেছিল। কুমার জবাবে বলেছিল, তাতে করে ভস্যে ঘি ঢালাই হবে অবনী, ওর কোনো পার্টস আছে বলে আমার মনে হয় না। অল্প দূরেই ওই সময় একটা চেয়ারে ফ্লোরের একপাশে মিতা বসেছিল মেকআপ নিয়ে। কথাটা তার কানে যায়। কুমারের কথায় মিতার দু চক্ষু বেয়ে সেদিন 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল। ইচ্ছে হয়েছিল চিৎকার করে সে সকলকে শুনিয়ে শুনিয়ে বলে, স্কাউন্ড্রেল, লম্পট, কিন্তু গলা দিয়ে তার স্বর বের হয় না।
ফোঁটার পর ফোঁটা অশ্রু গড়িয়ে গড়িয়ে কেবল চোখের কোণ বেয়ে পড়তে থাকে। যথাসময়ে দ্বিতীয় ছবি একদিন হাউসে রিলিজ হলো, কিন্তু মনে মনে যা সে ভয় করেছিল তাই হলো। ছবির সমস্ত কৃতিত্ব পেল উপনায়িকাই। কোনো কাগজেই এবার সমালোচকরা মিতা সম্পর্কে বিশেষ কিছু বলল না। কেবল একটা অখ্যাতনামা কাগজে ছবিতে নায়িকাকে কোণঠাসা করা সত্ত্বেও এবং তার দেখাবার কিছু না থাকা সত্ত্বেও সে যে জায়গায় জায়গায় তার অপূর্ব অভিনয় প্রতিভার নিদর্শন দেখিয়েছে সে কথা লিখল, কিন্তু তাতে করে বিশেষ কোনো ফল হলো না। তৃতীয় ছবির জন্য তার পূর্ব কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও তৃতীয় ছবিতে কুমার সাহেব তাকে নিল না। 6 মাস চুপচাপ বসে রইল মিতা। হাতে কোনো কাজ নেই। নিশ্চিন্ত একটানা অবসরে মিতা যখন প্রায় হাঁপিয়ে উঠেছে, নবাগত এক তরুণ পরিচালক গোষ্ঠী একদিন দ্বীপ্রহরে এসে তাদের ছবিতে মিতাকে কাস্ট করবার জন্য অনুরোধ জানালো। ভদ্রলোকেরা স্পষ্টই বললেন টাকা তারা বিশেষ কিছু দিতে পারবেন না, সামান্যই দেবেন, কিন্তু গল্পটা শুনে মিতার চরিত্রটি এত পছন্দ হয়ে গেল যে সে ওই সামান্য টাকাতেই কন্ট্রাক্ট সই করে দিল। পরিচালক গোষ্ঠীতে 3 জন তরুণ কর্মী ছিল। তাদের অনন্য সাধারণ অধ্যাবসায়, প্রচেষ্টা ও সহযোগিতায় সত্যিই মিতা যেন মুগ্ধ হয়ে যায়। মিতার বিপরীতে যে তরুণ সুদর্শন অভিনেতাটি অভিনয় করছিল, ছবিতে সে একেবারে নবাগত না হলেও ছবির বাজারে তার তখনও বিশেষ কোনো নাম হয়নি। সেই তরুণটির নাম কৃষ্ণকুমার। মিতা তার বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে সত্যিই ভারী আনন্দ পায়। ছবি একদিন শেষও হলো, কিন্তু নায়ক নায়িকাকে নিয়ে ছবি এবং ডাইরেক্টর গোষ্ঠীও নতুন। চিত্রগৃহের মালিকরা ছবির বুকিংয়ের ব্যাপারে নানা রকম টালবাহানা শুরু করে দেয়। তারা তারিখ দিতে চায় না। আসামের জঙ্গলের পটভূমিকায় ওই সময় কুমার সাহেবের নতুন একখানি ছবি তখন ছবির বাজারকে রীতিমতো গরম করে রেখেছে। কুমার সাহেব পরিচালিত ও অভিনীত জঙ্গল ছবিটির কথা যেন লোকের মুখে মুখে। শহরের সর্বত্র দেওয়ালে দেওয়ালে জঙ্গলের পোস্টার পড়েছে। শেষ পর্যন্ত একই দিনে জঙ্গল ছবির সঙ্গে বিভিন্ন চিত্রগৃহে মিতা ও কৃষ্ণকুমার অভিনীত চাওয়া না চাওয়া ছবিটি রিলিজ হলো। যে চিত্রগৃহে জঙ্গল ছবিটি রিলিজ হলো সেখানে দর্শকদের ভিড়ে পা ফেলবার জায়গা নেই, আর যে চিত্রগৃহে চাওয়া না চাওয়া রিলিজ হলো সে চিত্রগৃহে একেবারে খালি। নতুন পরিচালক গোষ্ঠী, নতুন অভিনেতা অভিনেত্রী, কারো সেদিকে দৃষ্টিই নেই। কিন্তু দিন 10 যেতে না যেতেই সহসা যেন ভাগ্যের চাকা ঘুরে গেল। জঙ্গলকে ছাপিয়ে গেল চাওয়া না চাওয়ার বিক্রি, এবং একাধিক্রমে 50 সপ্তাহ চাওয়া না চাওয়া চলে চিত্রজগতে একটা যুগান্তকারী রেকর্ডের সৃষ্টি করল। কাগজে কাগজে মিতা ও কৃষ্ণকুমারের উচ্ছ্বসিত প্রশংসায় মুখর হয়ে উঠল। রোমান্টিক এমন জুড়ি নাকি আর হয় না। পরপর আরো দুখানি কৃষ্ণকুমার ও মিতা অভিনীত ছবি চিত্রজগতে প্রচুর পয়সা দিয়ে সাড়া জাগিয়ে তুলল। শুধু মিতাই নয়, কৃষ্ণকুমারও চিত্রজগতে সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে অর্থ আসতে শুরু হলো যেন বন্যার মতো। সাফল্যের সঙ্গে সঙ্গে মিতা তার চাহিদা অনুযায়ী পারিশ্রমিকের অঙ্কটা বাড়িয়ে চলল। মিতার সাফল্যে সর্বাপেক্ষা আনন্দ যেন রতিকান্তর। উচ্ছ্বসিত আনন্দে সে বলে, এ আমি জানতাম, মিতা একদিন চিত্রজগতের সর্বশ্রেষ্ঠ তারকা হবে। Thank you.